চিতাশাল থেকে ছাই আনতে হবে। আর ওই জায়গাতে যাইতে গেলে মধ্যরাতে যাইতে হবে, প্লাস আপনি উলঙ্গ অবস্থায় যাইতে হবে। উলঙ্গ অবস্থায় তখন তো আমি বই পাই গেছি, উলঙ্গ অবস্থায় এত রাত্রে আমি যামু। পরে আমি জিজ্ঞেস করলাম যে এত রাত্রে উলঙ্গ অবস্থায় যামু, যদি রাস্তাঘাটে আমার কেউ দেখে, মানুষ দেখতেই পারে, আপনি কোনো কথা বলবেন না, সোজা চলে যাবেন। আমার একটা জীবনের বিশেষ কিছু একটা পাওয়ার জন্য আমি, বা আমার বিশেষ একটা কোনো কিছুর জন্য আমি একজন কবিরাজের কাছে গেছিলাম আর কি। তো কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজে আমারে বলতেছে যে এটা তো এত সহজ না, তুমি যদি সহজভাবে কোনো কিছু পাইতে চাও তাহলে অনেক কঠিন কিছু পথ আছে, ওইগুলা পাড়ি দিয়ে যাইতে হবে, যাইয়া তারপরে সহজভাবে পাইতে পারা। তখন আমি বললাম যে কি হইতে পারে এটা। তখন উনি বললো যে এটা অনেক সিক্রেট বিষয়, এটা কারো কাছে বলা যাবে না। আমি বললাম ঠিক আছে, আমি কারো কাছে বলবো না, আমি এটা আমার পার্সোনালি লাগবে। বলতেছে যে চিতাশাল থেকে মাটি আনা, ছাই আনতে হবে, চিতাশাল থেকে ছাই আনতে হবে। আর ওই জায়গাতে যাইতে গেলে মধ্যরাতে যাইতে হবে, প্লাস আপনি উলঙ্গ অবস্থায় যাইতে হবে। উলঙ্গ অবস্থায় তখন তো আমি বই পাই গেছি, উলঙ্গ অবস্থায় এত রাত্রে আমি যামু। পরে আমি জিজ্ঞেস করলাম যে এত রাত্রে উলঙ্গ অবস্থায় যামু, যদি রাস্তাঘাটে আমার কেউ দেখে, মানুষ দেখতেই পারে, আপনি কোনো কথা বলবেন না, সোজা চলে যাবেন। তখন আমি বললাম যে এই জিনিসটা আমার কাছে খুবই দরকার ছিল এবং জরুরি ছিল। হ্যাঁ, আমি ওই সময় আসলে একটু অন্যরকম ছিলাম, পোলাপান টাইপের ছিলাম, বুঝে নিতে একটু। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমি করব, ডিসিশন ফাইনাল করলাম। তখন ওই লোকে আমার বলল, কবিরাজে বলল তাইলে আপনি শুক্রবার থেকে তাহলে শুরু করেন। তখন আমি বললাম ঠিক আছে, শুক্রবারে রাত্রে ইনশাল্লাহ আমি যাইয়া করব। পরে আমি ওইখান থেকে চলে আসছি। চলে আসার পরে ওই কবিরাজে আবার আমার একটা টোকেন লিখে দিছিল, ছোট একটা খামের মধ্যে, ছোট একটা কাগজের মধ্যে একটু লেখা লিখে দিছিল। ওই লেখাটা হচ্ছে আপনার আরবি লেখা, মানে বাংলাতে লিখে দিছে, কিন্তু লেখাটা হচ্ছে উল্টা, আরবি লেখা উল্টা। আমার কথা আপনি বুঝতে পারছেন? আরবি লেখা হচ্ছে মানে পড়াটা হয় উল্টা, এটা বাংলাতে লিখে দিছে আমার কাছে, যেহেতু আমি আরবি পড়তে পারি না। তখন আমি আনলাম, পরে বাড়িতে আইনা অনেক চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা আমার দরকার, এটা ছাড়া আমার হবে না। হ্যাঁ, স্বপ্ন পূরণের জন্য বা যে কোনো একটা বিশেষ কিছুর জন্য। বাট তারপরে আমি আপনার অনেক চিন্তা ভাবনা করে, আর রাত্র বাজে ওই সময় হচ্ছে আপনার 1:10, আমি প্রস্তুতি নিতেছি। আর যে কাগজটা দিছে, ওই কাগজটা হচ্ছে মূলত আপনি ঘরে বসে উলঙ্গ অবস্থায় আগে পড়তে হবে, ওইরা তারপরে আপনি ঘর থেকে বাইরেতে হবে। হ্যাঁ, তো আমি কাগজটা মুখস্থ করলাম, পড়লাম, ওইরা ঘর থেকে মানে উলঙ্গ অবস্থায় আমি বের হয়ে গেলাম। যাই হোক, বের হয়ে সোজা হাঁটা শুরু করছি। আসলে ওই সময় আমার ডর বই কোনো কিছু ছিল না, আমি রাত্রে এমনি 2টা-3টা পর্যন্ত ঘোরাঘুরি করতাম, 12টা-1টা পর্যন্ত। তো হাঁটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের ঝিলুকদাপাড়ার যে বন্দর মেইন রুট গেছে, ওই রুটের এদিক দিয়ে আমি ঝিলুকদাপাড়ার মসজিদের সামনে দিয়ে গিয়া আপনার পূর্ব সাইডে যে এই খাল, ওই খালের উপর দিয়া মানে নামছি। তখন ওই সময় বন্যা ছিল, অল্প অল্প পানি ছিল ক্ষেতের মধ্যে। আমি ভাবলাম মেইন রোডে যদি যাই তাহলে গাড়িটারে আসতে পারে, দেখা গেছে বিভিন্ন মানুষ প্রশ্ন। তখন আমি সোজা গেছি। তো এই খালে নামার পরে বাইক হয়েছে কি, আমার সাথে অনেক বাজে একটা কাজ হয়েছে, যেটা বলার মতো না। এটা বলতে গেলে, এই যে আমার গায়ের পশম দাঁড়ায় গেছে, এটা বলতে গেলে আমার অনেক ভয় করে। এই খালের মধ্যে নামার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমার পিছন দিয়ে কেউ আমারে টানতেছে, তাও 1-2 জন না, আমার কাছে মনে হচ্ছে যে 20-25 জন আমারে টানতেছে। তখন আমি অনেক ভয় পেয়ে গেছি, কিরে আমার এইভাবে টানতেছে। তখন আমার ওই যে কবিরাজের কথা স্মরণ হইলো, যে কবিরাজ তো বলছে আমি ডাইন বাম তাকাইতে পারবো না, সোজা হাঁটতে হবে, সোজা হাঁটলে আমারে কোনো ক্ষতি করবে না। কিন্তু আমি যদি একটু ঘাটটা ঘুরাইয়া তাকাই,
তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন আমি তাকাই নাই, না তাকাই আমি সাহস কইরা সোজা একবারে গ্যাস ফিল্টের ওই দিক দিয়া হাঁটতে হাঁটতে তারপরে যায় দেখি আপনার এইটুক পানি, মানে হালকা ওই যে বন্যা হয়েছে একটু একটু পানি আছে, মানে এই পানির উপর দিয়ে হাঁটা শুরু করছি, হাঁটা শুরু করছি। তারপরে আপনার ওই যে গাঙ্গের এইখানে চিতাশাল, যেখানে আমাদের কোট্টাপাড়ার মোড়ের পূর্ব সাইডে যে চিতাশাল, ওইখানে এমন গাঙ্গের এখানে গেছি। গাং তো আপনার পানিতে ভরা। এখন কি করবেন, তো সাঁতাইরা যাইতে হবে। ভাবলাম যে এত কষ্ট করে আসছি, যা সাঁতাইরে যাম। পিছনের দিকে তাকাই না, সামনের দিকেই। তো হাই রোডে অনেক গাড়ি চলতেছে, আমি ভাবলাম যে তাড়াতাড়ি যাইলে গেই ভালো, কারণ ওনারা যদি আবার দেখে তাহলে আবার লাইট মাইট টিপ দিব, আমার সমস্যা হইতে পারে। কারণ আমি তাড়াতাড়ি করে নাইমা গেছি পানিতে নাইমা সাঁতাইরা খাল পার হয়েছি, হইয়া চিতাশালের বরাবর একেবারে উঠলাম। ওইটা আপনার চিতাশালের মাঝখানে গেলাম। ওই সময় তো ভাই আমার ডর বলতে কোনো কিছু ভিতরে ছিল না। তো চিতাশালের মাঝখানে গেলাম, গিয়া দাঁড়াইয়া দেখতে ছাই তো বিচারতেছি। আমার বলছে যে ছাই বাম হাতে নিতে হবে, বাম হাতে নিয়ে ডাইন হাতে ওই যে একটা লাল টুকরি দিয়ে দিছে, এটার ভিতরে ঢুকাইয়া নিয়ে যাইতে হবে। আমি আবার লাল টুকরিটা এইভাবে হাত উপরে কইরা খাল দিয়া সাথে রেখেছি যাতে এটা না ভিজে। হ্যাঁ, তো ওই বাম হাত দিয়া ছাই নিমু। এখন ছাই তো এখানে নাই, এখন ছাই পরে একটু নিচের দিকে নামছি, যে দিক দিয়ে পুইরা মানে লাশের যে ছাইগুলা ডাকা ফালাই, তো ওইখান থেকে আইসা দেখি যে ওইখানে ছাই আছে। মানে আমি কি করলাম, ছাইটা নিলাম বাম হাতে, নিয়ে ডাইন হাতে রাখা, বাস আমি আবার যেমনি গেছিলাম এমনে রিটার্ন আবার আসতেছি। ছায়ের ব্যাগটা আমার এইভাবে ধইরা। এখন তো ভাই গাং আমি পার হওয়ার পরে আমার কাছে মনে হইতেছে যে এই ছায়ের ব্যাগটা আমার কাছ থেকে কেউ জোর করে নিতে চাইতেছে। না, আমি তো মানে অনেক ভয় পেয়ে গেছি। তখন আবার আমার মানে ওই কবিরাজের কথা মনে হয়েছে যে ছায়ের ব্যাগটা কিন্তু তুমি শক্ত হাতে ধরতে হবে, এটা নরম হাতে ধরলে কিন্তু তুমি আর খুঁজেই পাইবা না এটারে। আমি এটারে শক্ত হাতে ধইরা সাহস কইরা, ওই সময় আমার ছোট থেকে সাহস অনেক বেশি, আমি কোনো কিছুতে ভয় পাইতাম না। তো সাহস কইরা হাঁটা শুরু করছি। আমি বলি যে এত কষ্ট করে যেহেতু আসছি, নিয়েই যাবো এটারে। তো নিয়ে আইসা পড়ছি, আস্তে 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 প্রায় আবার ওই যে খালের কাছে আসছি। ওই খালের কাছে আইসা মানে এখন নিচে নামতেছি, আমার কাছে ভয় লাগতেছে, কিন্তু আমি ভয় না পাইয়া সোজা নেমে গেছি গা। কিন্তু যাওয়ার সময় যেটা হয়েছে, আসার সময় এটা হয় নাই। আসার সময় ওইখানে হয়েছে, কিন্তু এইখানে হয় নাই। আর কারণ আমি সোজা সিএমবিতে উঠছি। সিএমবিতে উঠটা এখন দেখতেছি যে আপনার মানুষ সিএনজি কিছু আসা যাওয়া করতেছে। তখন আমি আবার কি করছি, আবার রিটার্ন ওইখান দিয়ে নামছি, ওইখান দিয়ে একটু কোনাচুনি নামছি, নাইমা তারপরে ওই যে দর আছে যে ক্ষেতের মধ্যে যে দর করে রাখছে, ওই দরেরই দিক দিয়ে হাইটটা, হ্যাঁ আইলেরই দিক দিয়ে হাইটটা আমি আইসা ওই যে আমাদের জিলুকদাপাড়া যে এই গুপাটের রাস্তাটা, এই রাস্তা দিয়া উঠছি। উঠটা তাড়াতাড়ি করে পাথরের নিচে নেমে গেছি আমি, কারণ এই দিক দিয়ে রাস্তা দিয়ে আসলে তো এই দিক দিয়ে মানুষ থাকতে পারে। কারণ আমার কথা হচ্ছে এত কষ্ট করছি, আমি যদি একটা মানুষের দিক খালাই বা দাঁড়া করে লাই, আমি যদি এর সাথে একটা কথা বলি তাহলে তো আমার সাধনাটা হইল না। কারণ আমি কি করছি, নিচে দিয়া নাইমা কোন রকম মনে করেন লুকাইয়া মুকাইয়া বাড়িতে আসলাম, ঘরে আসলাম। ঘরে আইসা তো দেহি মানে বাইরে আম্মা চিল্লাচিল্লি করতেছে। আমি এই অবস্থা ঢুকছি, আমি তো মানে একটা পরে ভিক্ষা একেবারে দরজা মজা লাগাই লাইছি। আম্মা বাইরে দিয়ে একটু চিল্লাচিল্লি করছে, কইরা গিয়ে ঘুমায় গেছে গা। পরে আপনার এটা আইন না, তারপরে আমি গোসল মোসল দিয়া ফ্রেশ হইয়া তারপরে পরের দিন সকালবেলা রাত্র আমি ঘুমাইছি। রাত্র আমার অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, সমস্যা বলতে আমি ঘুমাইতে যাইতেছি, দেখা যাইতেছে যে মানে একটু চোখটা লাগলেই আমার এই স্বপ্নে দেখতেছি যে আমার এইটা করবো ওইটা করবো, ক্ষতি করবো অনেক। হ্যাঁ, এটা আমি দিয়ে দিতে কেন আনলাম, এটা যাতে না করি, এরকম মানে স্বপ্নে দেখতেছি আর কি। কারণ আমি ভাবলাম যে সমস্যা নেই, তো কোনো সমস্যা না, আমি ডরাই না। তো আমি সকাল হইল পরদিন, পরে ওই কবিরাজের নাম্বার নিয়ে আসছিলাম, আমি ওনার কাছে ফোন দিছি।
যে কাকা এরকম এরকম হয়েছে, আমি এগুলো আনছি, এখন কি করতে হবে। তখন বলছে এটা তুমি যেভাবেই হোক আমার কাছে আইনা পৌঁছায় দিয়ে যাও। আমি ওনার কাছে ওর বাইক নিয়ে এটা নিয়ে গেছি। এই বাইক নিয়ে যাওয়ার সময়ও আমাদের সাথে অনেক ঘটনা ঘটছে। আমরা অ্যাক্সিডেন্ট করতে চাইছিলাম, দুর্ঘটনা থেকেও বাঁচছি। তো ওনার কাছে যাওয়ার পরে ওনার কাছে দিয়ে আসার পরে আর আমার কোনো সমস্যা হয় নাই। পরে উনি এটা দিয়ে আমার একটা বানিয়ে দিছে, তাবিজের মতো এরকম একটা বানিয়ে দিছে। আর হচ্ছে আপনার একটা কাগজ দিয়ে দিচ্ছে, তাবিজ এইটা লেখা দিছে, আর ওই ছাইটার সহ দিছে। হ্যাঁ, তো এইটা নিয়ে আমার বলছে যে ওই যে আমরা হাওড়া গাছ বলি, এটারে হাওড়া গাছ চিনেন? হাওড়া গাছে বাইন্দা দেওয়ার জন্য। হাওড়া গাছের তাও মানে একবারে হাওড়া গাছের ডালে, যেখানে এটা ঝুলবে বাতাসে, হ্যাঁ বাতাসে ঝুলবে। তো আমি কি করছি, হাওড়া গাছ আর খুঁজে পাই না, তখন পাইছি যাই হোক একটা, এটা হচ্ছে আপনার লতাবতী পাড়া, হিন্দু পাড়াতে গেছি। হিন্দু পাড়াতে গিয়া তারপরে আপনার এইটা হাওড়া গাছের উপরে ওইটা বাইন্দা দিয়ে আসছি। তারপরে আপনার যে কাজের জন্য করছিলাম আসলে ওই কাজ হয় নাই, আমার যে কাজের জন্য করছিলাম ওই কাজ হয় নাই। তারপরে বুঝতে পারলাম যে আসলে এটা হচ্ছে ভুয়া জিনিস, এগুলোতে বিশ্বাস করতে নাই, এগুলো বিশ্বাস করলে সমস্যা। কিন্তু এইটা করতে গিয়ে যে আমার জানে রিস্ক গেছে, এটা অনেক খারাপ। আমি এইটা সারা জীবন মনে রাখতে হবে, কারণ এটা আমার মনে থাকবে, সারা জীবন মনে থাকবে, স্বাভাবিক। এইটা যদি আপনার সাথে হইতো বা যে কেউ সাথে হইলে এটা সারা জীবন মনে রাখবে। তো এইটাই তো, তারপর থেকে এইগুলোতে আমি আর বিশ্বাস করি না, আর এইরকম রিস্ক আর কখনো নেই না। বা আমি সবাইকে বলবো যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা কখনো এই রিস্ক নেবেন না, কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ রিস্ক। এগুলা অনেক এই কবিরাজে বইলা থাকে এগুলো করার জন্য, আপনারা দয়া করে এগুলো আর কেউ করবেন না। তাল গাছের পরী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ চলে আসলাম রহস্য ঘেরা অবাক করা পরীর একটা ঘটনা নিয়ে। আপনি কি সত্যি পরী? আমি বেশ কয়েকদিন ধরে রাতে লুকিয়ে আপনাকে দেখছি। ওই যে বাড়িটা, ওটা আমাদের। আমি এতদিন ঢাকায় থাকতাম, এখন থেকে বাড়িতে আসছি। আমি যখন রাতে জানালা খুলি তখন আপনাকে এই তালগাছের নিচে দেখতে পাই। প্রথম দিন যখন দেখেছি তখন ভেবেছি আপনি সাধারণ কোনো মেয়ে, কিন্তু যখন দেখলাম আপনি বাতাসে মিশে গেলেন তখনই বুঝেছি আপনি মানুষ না, আপনি একটা পরী। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সামনাসামনি পরী দেখার, আজ সেই ইচ্ছেটা পূরণ হলো। আমার এরকম কথায় আমার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী সেই পরীটা মুস্কি হেসে বলল, আমি একজন পরী, আমি এই তালগাছে থাকি। আমি আসলে কাউকে দেখা দেই না, আমি আমার মতো থাকি এখানে। কিন্তু আমি তোমার চোখে ধরা পড়ব এটা ভাবতে পারিনি। তুমি যেহেতু আমাকে দেখেই ফেলছো, দয়া করে আমার কথা কাউকে বলো না, কেমন? পরীর কথায় আমি বললাম, ঠিক আছে, বলবো না, কিন্তু এতে আমার একটা শর্ত মানতে হবে। আপনি রোজ রোজ আমার সাথে দেখা করবেন। রোজ রোজ? কিন্তু কেন? পরীর কথায় জবাবে আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এই সুন্দর রূপের প্রেমে পড়ে গেছি, আপনাকে দেখে ভালো লেগে গেছে। আমার এরকম কথায় পরী আমার দিকে তাকিয়ে বললেন, প্রথম দেখায় ভালো লাগছে, হয়তো সামনে ভালোবাসাও হবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। শর্ত বলতে উপকার। তুমি আমার একটা উপকার করলে তোমাকে ভালোবাসতে আমার বাধা নেই। পরীর কথায় কি উপকার সেটা জিজ্ঞেস করলে পরী বললেন, এই তালগাছের নিচে একটা হাড়ির ভেতরে বন্দী আছে আমার বাবা। আমার বাবা অনেক ভালো জিন। একটা দুষ্টু কবিরাজ বাবাকে বন্দী করে তার কাজ করাতে চাইছিল, কিন্তু বাবা কবিরাজের কথায় রাজি না হওয়ায় সেই কবিরাজ বাবাকে এখানে বন্দী করে রাখে। আমার বাবা এখানে বন্দী। তুমি যদি এখানকার মাটি খুঁড়ে সেই হাড়িটা বের করে ভেঙে ফেলো তাহলে আমার বাবা মুক্ত পাবে, আর তখন তোমাকে আমি ভালোবাসবো, আমরা বিয়ে করব। পরীর এরকম কথায় আমি একটু চুপ থেকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে মুক্ত করলে তো সাহায্য করাই হবে। তোমাকে এই সাহায্যটুকু করতেই পারি, তুমি একটু অপেক্ষা করো, আমি বাড়ি থেকে মাটি খুঁড়ার জন্য কোদাল নিয়ে আসি। এই বলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে সাবধানে কোদালটা নিয়ে এসে পরীকে জিজ্ঞেস করলাম, কোন জায়গাটা খুঁড়ব?
আমার কথায় পরী জায়গাটা দেখিয়ে দিলে আমি সেখানে খুঁড়তে লাগলাম। সেই তালগাছের নিচে খুঁড়তে খুঁড়তে একসময় আমার কোদাল কিছু একটার সাথে লেগে একটা সাউন্ড করল, আর তখনই আমি বুঝতে পারলাম এটা নিশ্চয়ই সেই হাঁড়িটা। এই ভেবে সাথে নিয়ে আসা লাইট মেরে দেখলাম আসলেই এটা সেই হাঁড়িটা। হাঁড়িটা দেখে মাটি সরিয়ে হাঁড়িটা বের করে হাতে নিয়ে দাঁড়ালাম। হাঁড়িটা হাতে নেয়ায় পরী বলল, এবার এটা ভেঙে ফেলো। ভেঙে ফেলো কথাটা বলে পরী হঠাৎ করে বাতাসে মিশে গেল। আর এদিকে তখন হঠাৎ করে আমার পিছন থেকে আমার দাদা আমাকে স্পর্শ করে বললেন, নিষাদ, তুই এখানে কি করিস? পিছন থেকে দাদা আমাকে স্পর্শ করায় আমি চমকে উঠি, আর তখনই আমার হাত থেকে হারিয়ে পড়ে যায় মাটিতে। হাঁড়িটা হাত থেকে মাটিতে পড়ে ভেঙে গেল। হাঁড়িটা ভেঙে যাওয়ার সাথে সাথে সেখান থেকে কালো ধোঁয়ার মতো বের হতে লাগলেন, আর তখনই চারিদিকে কেমন গন্ধ ছড়াতে লাগলেন। এমন অবস্থা দেখে আমার দাদা আমার হাত ধরে বললেন, তাড়াতাড়ি বাড়িতে চল। কথাটা বলে দাদা আমাকে নিয়ে চলে গেলেন সোজা বাড়িতে। বাড়িতে গিয়ে আমার ঘরে নিয়ে গেলেন। তুই ওখানে ওই তালগাছের ওখানে কি করছিস? জানিস আমি সঠিক সময় না গেলে কি হতো? দাদার কথায় আমি সহজ মনে বলেই ফেললাম, দাদা, কিছুই হতো না, ওখানে একটা ভালো পরী থাকে। আর জানো, ওই পরীর বাবাকে কে জানি ওই তালগাছের নিচে বন্দি করে রাখছে। ওই পরীটা আমাকে এই কথাটা বলছে। পরীটা আরও বলছে, ওর বাবাকে যদি মুক্ত করে দেই তাহলে ওর অনেক উপকার হয়। ওর কথা মতো আমি সেখানকার মাটি খুঁড়ে হাঁড়িটা বের করে ভেঙে ফেলি। আমার কথায় দাদা অবাক হয়ে বললেন, সর্বনাশ, তুই কি করছিস এটা? তুই কি জানিস তুই না জেনে কত বড় ভুল করে ফেলছিস? তুই যে পরী বলছিস, ও আসলে কোনো পরী না, ও একটা ডাইনি। আর তালগাছের নিচে হাঁড়িতে যে বন্দী ছিল সে ওই ডাইনির স্বামী। ডাইনি তোকে পরীর রূপে এসে বোকা বানিয়েছে। ডাইনির স্বামী একটা খারাপ পিশাচ জিন। ও আমাদের গ্রামের অনেক বাচ্চাকে ধরত আর নিয়ে গিয়ে মেরে ফেলত। এরকম কয়েকটা ঘটনা ঘটায় গ্রামের সবাই একজন হুজুরকে নিয়ে আসে। পরে সেই হুজুর এই পিশাচ জিনটাকে বন্দী করে সেই তালগাছের নিচে পুঁতে রাখে। এই ঘটনার পর অনেকে দেখত সেই ডাইনিকে সেই তালগাছের আশপাশে। তুই এতদিন শহরে ছিলি তাই কিছু জানিস না, মনের ভুলে একটা পিশাচ জিনকে মুক্ত করলি। এখন তোর সাথে সাথে গ্রামের মানুষও বিপদে পড়বে। দাদার এরকম কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি এটা কি করলাম? পরীরূপী ডাইনির ধোকায় পড়ে ওর স্বামীকে মুক্ত করে দিলাম। তখন অনেক খারাপ ও ভয় লাগছিল আমার। এদিকে তখন দাদা আমাকে সাহস দিয়ে বললেন, ভয় পাস নে, যা হবার তো হইছে। কাল তোকে নিয়ে হুজুরের কাছে যাব, পরে হুজুর তোকে ঝাড়ফুঁক করে দিবে। এখন দরজা লাগিয়ে ঘুমা, আর যা কিছু হয়ে যাক বাহিরে বের হবি না। এই বলে দাদা চলে গেলে আমি দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। মাথা ঘুরছে, কি থেকে কি হয়ে গেল। এভাবে ধোঁকা খাবো ভাবিনি। ডাইনির স্বামীকে মুক্ত করার পর ভেবেছিলাম মনের ভুলে করে ফেলছি, আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে সেদিন রাতেই আমার সাথে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। ঘুমানোর পর একটা স্বপ্ন দেখি। আমি দেখি আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাঁশ ঝাড়ে। আমার সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর একটা জিন। এরকম ভয়ঙ্কর জিন দেখে ভয় কাঁপছিলাম। ওদিকে তখন সেই জিনটা বলল, কি রে, কি ভাবছিস? এটা স্বপ্ন? না, এটা স্বপ্ন না, এটা বাস্তব। এই বলে সেই জিনটা আমাকে একটা আঘাত করে, আর তখনই আমার হুঁশ ফেরে। আমি তখন দেখি স্বপ্নে না, বাস্তবে আমি দাঁড়িয়ে আছি সেই বাঁশ ঝাড়ে। আমি সেখানে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে সেই ভয়ঙ্কর জিন। জিনটার পাশে সেই পরী যাকে আমি তালগাছের পাশে দেখেছি। পরীকে দেখে আমি কিছু বলতে যাব, এমন সময় সেই পরী হাহা করে হাসতে হাসতে নিজের রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর এক ডাইনির রূপ নেন। এদিকে তখন সেই ভয়ঙ্কর জিনটা বলেন, আমি কে জানিস? আমি সেই জিন যাকে আজকে তুই মুক্ত করছিস। তুই হয়তো ভাবছিস মুক্ত করায় তুই তো আমার উপকার করছিস, আমি তোর কিছু করব না। তাহলে ভুল ভাবছিস। আমি বন্দী হবার সময় প্রতিজ্ঞা করছি, আমাকে যদি কেউ মুক্ত করে তাকে সহ এই গ্রামের সবাইকে আমি শেষ করে দিব। তুই অন্য গ্রামের মানুষ হলে হয়তো তোকে ছেড়ে দিতাম, কিন্তু এই গ্রামের মানুষের জন্য একজন হুজুর আমাকে বন্দী করে। আমি বন্দী হয়েছিলাম বছরের পর বছর। এখন তোকে মারব, এরপর ধীরে ধীরে আমিও আমার স্ত্রী মিলে শেষ করে দিব পুরো গ্রাম।
সেই জিনটার এরকম কথায় আমি ভয়ে সেখান থেকে দৌড়াতে গেলে সেই জিন আমার কোমরে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তখন আমি চিৎকার করে উঠি। এদিকে তখন সেই ভয়ঙ্কর জিনটা আমার পা টেনে ধরে নিয়ে যেতে থাকে গভীর জঙ্গলের দিকে। এরকম অবস্থান আমি প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকি। আমার তখন মনে হচ্ছিল আমি কিছুক্ষণ পর মারা যাব। জিনটার আঘাতে শরীরের অনেক জায়গা থেকে রক্ত পড়ছিল। তখন জিনটা আমাকে নিয়ে গভীর জঙ্গলে যাবে এমন সময় আমি আমার দাদা ও আমার বাবার চিৎকার শুনতে পাই। ওরা লাইট মেরে আমাকে খুঁজছে। আমি বাবা ও দাদার আওয়াজ শুনে জোরে চিৎকার করে উঠি। আর তখনই দাদা ও বাবা আমার দিকে এগিয়ে আসতে থাকে। বাবা ও দাদা আমার দিকে আসায় সেই জিনটা বলেন, আজকের জন্য বেঁচে গেলি, কিন্তু আমি তোকে ছাড়ব না। এই বলে সেই জিনটা ও ডাইনি বাতাসে মিশে যান। এদিকে তখন বাবা ও দাদা আমাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে যাবার পর আমার ক্ষতস্থান পরিষ্কার কর মলম লাগিয়ে দেন। এরপর সবাই না ঘুমিয়ে সে রাতে আমার পাশে বসে থাকেন। এমন অবস্থায় সকালে আমার অনেক জ্বর আসে। আসায় আমার বাবা ও দাদা মিলে আবারও ওই হুজুরকে নিয়ে আসে, যে হুজুর জিনটাকে বন্দি করে তালগাছের নিচে পুঁতে রাখছিল। সেই হুজুর আসার পর আমার সাথে ঘটা সব শোনে। সব ঘটনা শুনে হুজুর আবারও সেই জিন ও জিনের স্ত্রী সেই ডাইনিকে হাজির করেন। ওরা হাজির হয়ে হুজুরকে নানা রকম হুমকি ও ভয় দেখায়। হুজুর সেই জিনটা ও ডাইনিকে আবারও বন্দি করে আর মেরে ফেলে। এরপর হুজুর আমাকে ঝাড়ফুঁক করে দিয়ে চলে যান। এরপর প্রায় 7 দিন পর আল্লাহর রহমতে আমি সুস্থ হই। আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার, কেমন লাগলো তালগাছের পরিণামে এই ঘটনাটি কমেন্ট করে জানাবেন। এটা ঘটনাটি এখানেই শেষ। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2রা ডিসেম্বর 2023 আমার MBA-র ভাইবা পরীক্ষা। অন্যান্য পরীক্ষা আর ভাইবা পরীক্ষার মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। অন্যান্য পরীক্ষায় যেমন ইচ্ছা তেমনভাবে গেলেও ভাইবা পরীক্ষায় একটু পরিপাটি হয়ে যেতে হয়। সে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে গোসল করে নতুন শার্ট প্যান্ট পরে মেরুন রঙের একটা ব্লেজার পরে নিলাম। 2 দিন আগে কেনা নতুন জুতো পায়ে আর চোখে চশমা দিয়ে রওনা হলাম ভার্সিটিতে। আমি মানুষটা কালো হলেও নায়ক নায়ক ভাব সবসময় থাকে। ভার্সিটিতে পৌঁছে দেখলাম সবাই আজ নতুন সাজে এসেছে। যার পাশে বসে পরীক্ষা দিলাম তাকেও প্রথমে চিনতে পারিনি, কারণ সবসময় সে বোরখা পরলেও ওই দিন সে এসেছিল শাড়ি পরে। তার উপর ময়দার ওভারডোজ তো আছেই। যাই হোক, যথাসময়ে আমাদের পরীক্ষা শুরু হলো। মোটামুটি ভালোই হলো পরীক্ষা। আমাদের আগের পরিকল্পনা ছিল পরীক্ষা শেষে সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাব। আমার ইচ্ছে ছিল পাম বাগানে যাব। সেখানে সুন্দর মনোরম পরিবেশ, সারি সারি পাম গাছ, বেশ ভালো লাগে আমার। সমস্যা বাধালো মেয়েরা। দূরে যেতে তারা রাজি নয়। সামিয়া বলল, দূরে না, শহরের ভেতরেই কোথাও গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করি। তার কথায় সায় দিয়ে ফাহমিদা বলল, সামিয়ার সাথে আমিও একমত। আমাদের সাথে আরও 2টা মেয়ে ছিল। একজনের নাম তান্নি, অন্যজনের নাম রুমানা। আমি তাদেরকে বললাম, কিরে, তোদের কি অভিমত? তান্নি আর রোমানা বলল, তোমরা যেখানে যাবে আমি সেখানে যাব, কোনো অসুবিধা নেই। তবে মিনফা আর পাপিয়ার একটু তাড়া থাকায় ওরা চলে গেল। অবশেষে সবার মতামত নিয়ে আমরা চলে যাই আর্কেডিয়ায়। সেখানে গিয়ে যার যার পছন্দ মতো খাবার অর্ডার করে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আর্কেডিয়া থেকে যখন বের হলাম তখন ঘড়ির কাঁটায় বিকেল 3টে। আমার সাথে ছিল বন্ধু বাসার। আর্কেডিয়া থেকে বের হয়ে সবাইকে বিদায় দিয়ে দুজনেই চলে গেলাম হোটেল নূরজাহানে। 12 তলার উপরে সুইমিং পুলের উপরে ভাসতে ভাসতে দুজনে 2 কাপ কফি খেলাম। এরপর তাকে বললাম, দোস্ত চল ঘুরে আসি কোথাও থেকে। কোথায় যাবি? পামবাগান? আরে না, পামবাগান বেশি দূর হয়ে যায়, ধারে কাছে কোথাও চল। ধারে কাছে কোথায় যাওয়া যায়? সে একটু ভেবে বলল, চল ইকো পার্কে যাই। আমি তার দিকে তাকিয়ে একগাল হেসে বললাম, আচ্ছা চল। এরপর দুজনেই একটি সিএনজিতে করে রওনা হলাম ইকো পার্কের উদ্দেশ্যে। বিকেলের স্নিগ্ধ হাওয়া গায়ে লাগাতে লাগাতে পৌঁছে গেলাম টিলাগড় এমসি কলেজ ছাত্র হস্টেলের সামনে। মূল সড়ক থেকে একটি পার্শ্ব সড়ক চলে গেছে পূর্ব দিকে। এই রাস্তা দিয়ে গেলে পাওয়া যাবে 3টি জিনিস: ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় আর ইকো পার্ক। আমি আর আমার বন্ধু একটি রিকশায় চড়ে বসলাম। 6-7 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ইকো পার্কে। নিরিবিলি পরিবেশ, পাখিদের কুহুতান, বেশ ভালোই লাগছিল। তবে মাঝে মধ্যে ঝোপঝাড়ে টুনাটুনিদের দেখা মিলছিল। টুনাটুনি মানে প্রেমিক যুগল। নিজেদের যৌবনের পানি ঢালতে ওনারা সব বাধা অতিক্রম করে ঝোপঝাড়ের ভেতরে ঢুকে গেছেন। এইসব দেখে আমার ভীষণ হাসি পেল, আবার আফসোসও হলো বটে।
কেননা একটি মেয়ের কাছে যদি কোটি টাকা দামের হীরের নেকলেস থাকে আর তার বয়ফ্রেন্ড বা বন্ধু যদি বলে যে ওই নেকলেস তাকে দিয়ে দিতে, খুব কম পরিমাণে মেয়ে আছে যে ভালোবাসার জন্য কোটি টাকা দামের নেকলেস বয়ফ্রেন্ডকে দিয়ে দেবে। অথচ কোটি টাকা নেকলেসের চেয়েও দামি হচ্ছে নারীর সতীত্ব। সেই সতীত্ব কত সহজেই সস্তা ভালোবাসার কাছে বিক্রি করে দেয়। কথাগুলো ভাবতে ভাবতে মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। আমি আর বাসার মিলে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর পার হওয়ার পর চোখে পড়ল বড় বড় দুইটা অজগর সাপ খাঁচাতে বন্দী। আমি ফোন বের করে অজগর সাপের ছবি তুললাম। এরপর এগিয়ে গেলাম আরও গহীনের দিকে। প্রায় 100-150 ফুট লম্বা গাছগুলো দেখতে দেখতে সামনে এগোচ্ছিলাম। ধীরে ধীরে দিনের আলো ম্লান হয়ে এলো। মাগরিবের আজানের ধ্বনি ভেসে এলো চারদিক থেকে। আমি আর বাসার পার্কের ভেতরে একটা সিঁড়ির কাছে গিয়ে পৌঁছালাম। অনেক উঁচু সিঁড়িটি একদম পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছেছে। আমি বন্ধুকে বলল, দোস্ত চল উপরে উঠি। সেও বলল চল। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাব। তখনই এক বৃদ্ধ লোক বলল, সন্ধ্যার সময় উপরে যেও না, বিপদ হতে পারে। আমি বললাম, আরে চাচা কি যে বলেন, আমাদের কিচ্ছু হবে না বুঝলেন। কথাটি বলে আমরা উপরে উঠতে লাগলাম। বৃদ্ধ লোক পেছন থেকে কয়েকবার ডাকলো, আমরা সাড়া দেইনি। নিজেদের লক্ষ্যে আমরা অটল। সিঁড়ি বেয়ে আমরা একদম উপরে পৌঁছে দেখলাম বসে বিশ্রাম করার জন্য বড় একটা টিনের ছাউনি। আমি ছাউনির কাছাকাছি যেতেই মেয়েলি কণ্ঠে গুঙিয়ে গুঙিয়ে কান্নার শব্দ পেলাম। আমি বন্ধুকে বললাম, দোস্ত এখানে হয়তো বাসর রচনা হচ্ছে। বন্ধু আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুই যেটা ভাবছিস সেটা নাও হতে পারে। দেখলি না, বৃদ্ধ লোক বলেছে উপরে এলে বিপদ হতে পারে। আমার মনে হয় এই মেয়েটি উপরে এসে সেই অজানা বিপদে পড়েছে। হতে পারে, চল কাছে গিয়ে দেখি। সন্ধ্যার আবছায়া আলোয় আমরা এগিয়ে চললাম সেই ছাউনির দিকে। শান্ত পরিবেশে শুকনো পাতার মর্মর শব্দটাকে বজ্রপাতের আওয়াজের মতো লাগছিল। পাতার সেই শব্দ শুনে ছাউনির ভেতরের শব্দ বন্ধ হয়ে যায়। আমি আর আমার বন্ধু ছাউনির সামনে গিয়ে তাকিয়ে বেশ অবাক হলাম। ছাউনিতে মানুষ তো দূরে থাক, একটা ব্যাঙ পর্যন্ত নেই। তাহলে কিসের শব্দ শুনছিলাম আমরা দুজন? আমি বেশ খানিকটা ঘাবড়ে গেলাম। আমার বন্ধুটি তখন আমায় বলল, দোস্ত এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আয় চলে যাই। চল। আমরা যখন ফিরে আসতে যাব তখনই ভয়ঙ্কর এক হাসির শব্দ শুনতে পাই। পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম ছাউনিতে একটি মেয়ের মৃতদেহ ঝুলছে। পরক্ষণেই আবার সেটি অদৃশ্য হয়ে গেল। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো আমার দেখার ভুল। বাশারকে জিজ্ঞেস করতে সে বলল সেও একটি মেয়ের লাশ ঝুলতে দেখেছে। বাশারের কথা শেষ হতে না হতেই ভয়ঙ্করভাবে হাসতে লাগলো কেউ। হাসির শব্দে যেন পুরো বন কাঁপছে। পাখিরা যেন ভয়ে নীরব হয়ে গেছে, ডানা গুটিয়ে চুপটি করে বসে আছে নিজেদের বাসস্থলে। আমি আর বাশার ভয়ে ভীত হয়ে পড়েছিলাম প্রায়। সেই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বড় ভুল করেছি ওই বৃদ্ধের নিষেধ অমান্য করে এই চূড়ায় এসে। আমি বাশারকে বললাম, দোস্ত এখানে আর এক মুহূর্ত নয়। বাশার বলল, হ্যাঁ চল চল। আমরা পাহাড়ের চূড়া থেকে নামতে যাব ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ বলে উঠল, দাঁড়াও। কণ্ঠটি শুনতেই আমরা পেছন ফিরে তাকালাম। ছাউনির ঠিক মাঝখানে ঝুলছে একটি মেয়ের লাশ। রক্তিম লাল পশ্চিম আকাশে চলছে রঙের খেলা। দিনের আলো অন্ধকারে পরিণত হয়েছে। হালকা আলোয় ঝুলন্ত দেহটির অবয়ব বোঝা গেল। মুখটা পুরো দেখা যাচ্ছিল না। আমি পকেট থেকে ফোন বের করে লাশটির দিকে ধরতেই আমরা যে দৃশ্য দেখলাম সেটা ছিল খুবই ভয়ানক। আমরা দেখতে পেলাম একটা মেয়ে ছাউনির লোহার সাথে ফাঁসিতে ঝুলে আছে। মুখ দিয়ে অনবরত রক্ত ঝরছে তার। বড় বড় দুইটি চোখে আমাদের দিকে তাকিয়ে হাসছে সে। হাসতে হাসতে মেয়েটি বলল, তোদের মৃত্যু তোদেরকে এখানে টেনে নিয়ে এসেছে, হা হা হা। আমি আর বাশার একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। কি করব না করব কিছুই মাথায় আসছে না। হঠাৎ করে আমরা অনেকগুলো হাসির শব্দ শুনতে পেলাম। চারদিকে তাকাতেই দেখতে পেলাম গাছের ডালে বসে অনেকগুলো কালো অবয়বের নীল চক্ষু আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমরা বুঝতে পারলাম অতি শীঘ্রই খুব ভয়াবহ বিপদের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। হঠাৎ করে বাশার বলল, দোস্ত দুরুদ শরীফ পাঠ কর, দেখবি আমরা বিপদ থেকে রক্ষা পেয়ে যাব ইনশাল্লাহ। কথাটি বলেই বাশার জোরে জোরে দুরুদ পড়তে শুরু করল।
আমিও দুরুদ পাঠ করে নিজের মুখস্থ যত সূরা আছে তা তিলাওয়াত করতে লাগলাম। আমরা খেয়াল করলাম আমাদের আশপাশে থাকা কালো অবয়বগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি আর বাশার দুরুদ পড়তে পড়তে আর তিলাওয়াত করতে করতে পেছন হেঁটে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। পেছন দিকে নামতে অনেক কষ্ট হচ্ছিল। প্রায় 50টা সিঁড়ি আমরা পেছন দিকে হেঁটে নামার পর সামনে তাকিয়ে খুবই দ্রুত দৌড়ে বাকি সিঁড়িগুলো নেমে পড়লাম। নিচে এসে দেখলাম সেই বৃদ্ধ লোকটি এখনও দাঁড়িয়ে আছেন। আমাদের দেখে তিনি বললেন, তোমাদের কপাল ভালো তাই জীবিত ফিরে এসেছ। গত 5 বছর ধরে সন্ধ্যার পর যারাই ওই চূড়ায় গিয়েছে কেউ জীবিত ফিরেনি। বাশার বলল, কে মেরেছে সবাইকে? বৃদ্ধ লোকটি বললেন, 5 বছর আগে ওই চূড়ায় একটা মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এরপর থেকে ওই চূড়ায় গিয়ে প্রায় 20 জন মারা গেছে। তোমরাই প্রথম যারা জীবিত ফিরে এসেছ। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাও। বাশার আমাকে বলল, দোস্ত চল, আর এখানে থেকে লাভ নেই। এরপর আমরা দুজনেই পার্ক থেকে বের হয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মাঝে মধ্যেই স্বপ্নে সেই ভয়ানক স্মৃতি ভেসে ওঠে। সেই সন্ধ্যা, সেই ভয়ানক পরিবেশ, তা ভুলে যাওয়ার নয়। প্রিয় লিসেনার, ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। চলুন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। আসসালামু আলাইকুম। আজকের এই ঘটনাটি আমার দাদার কাছ থেকে শোনা এবং এই ঘটনাটা ঘটেছে যুদ্ধের আগে, 1971 সালের আগের ঘটনা। দাদু আমাদের সাথে শেয়ার করছিলেন এবং আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। শুরু করছি দাদুর ভাষায়। দাদু বলতে শুরু করলেন, দাদুরা সবাই মিলে গ্রামের একটি দোকানে আড্ডা দিত। দাদুর কিছু বন্ধু ছিল, 4-5 জন মিলে সবাই আড্ডা দিত। তে দাদুর আগে থেকেই প্রচুর সাহস ছিল। এই সাহসের কারণে যতই রাত হোক না কেন, যেখানেই যাইতে বলেন না কেন সেখানে চলে যাবে, কোনো সমস্যা নেই। এইরকম হতে হতে চায়ের দোকানের আড্ডা দিতে দিতে এক সময় একটা বন্ধু বলে, ঠিক আছে, তুই যদি ওই শ্মশানে যে আধা ঘন্টা ঘুরে আসতে পারিস তাহলে আমি তোকে কালকে 2 কেজি মিষ্টি দেবো। কেননা ওই শ্মশানটা নিরিবিলি এবং ওই শ্মশানে কেউ যেতে সাহস করে না। এই শ্মশানটা পরিত্যক্তর মতো পড়ে আছে, চারিদিকে জঙ্গল, ঘাস এবং মাঝে মাঝে কবরস্থান। চিতা আছে, চিতার সাইড দিয়ে ঘাস বের হয়ে শেষ হয়ে গেছে। শ্মশানটা মানে আর যায় না আর কি। শুধুমাত্র যখন কেউ মারা যায় তখন যে ওখানে যে ওই কাজ শেষ করে চলে আসে। ভয়ানক পরিবেশ। তখন দাদু বলে, আরে এটা কোনো ব্যাপারই না। কেননা দাদু চাপা বেশি ছিল। এটা কোনো ব্যাপারই না, আমি অবশ্যই যাব। 2 কেজি মিষ্টি রেডি করে রাখে, মিষ্টিটা খাইতে হবে। এই কথা বলে দাদু ঠিক সিদ্ধান্ত নেয় উনি সত্যি যাবে। তখন যাওয়ার আগের মুহূর্তে দাদু চিন্তা করে, আচ্ছা আমি কি নিয়ে যাব? তখন দাদুর বন্ধু বলে, তুই একটা হারিকেন নিয়ে যেতে পারবি। হারিকেন থাকবে, হাতে একটা লাঠি থাকবে, তুই যাবি ওখানে, ঘুরবি, ঘোরার পর চলে আসবি। তাই বলার পরে ঠিক সিদ্ধান্ত কমপ্লিট হলো। পাড়া 4-5 জন বন্ধু এই দোকানে এসে হাজির হলো। আমার দাদু এসে হাজির হলো। হারিকেন জ্বলতিছে টিম টিম করে, হাতে আছে একটা লাইট এবং হালকা হালকা শিরশির করে বাতাস বইছে। তখন ওই বাতাসে মনে হয় শরীর বেয়ে একটা হাওয়া চলে যাচ্ছে, খুব আরামদায়ক একটা বাতাস। এই পরিবেশে দাদু বলে, এই পরিবেশে যদি ওখান থেকে ঘুরে আসতে পারি, আসার পরে 2 কেজি মিষ্টি খাইতে পারবো, কাউকে দেব না। মিষ্টিগুলো সমস্ত মিষ্টি আমি একাই খাবো। দাদু বলে মনে খুব খুশি, কেননা দাদুর বিশ্বাস আছে দাদু ওই শ্মশানে গিয়ে ঘুরে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু ওদের বন্ধুর মধ্যে একটা বন্ধু বলে, ঠিক 20 থেকে 30 মিনিট পর তুই যদি না আসিস তাহলে আমরা ওখানে যাব তো খোঁজার জন্য, যদি কোনো কিছু হয়ে যায় বাই চান্স। তখন দাদু বলে, আরে না, কিছু হবে না। তাও ওরা বলে, না তুই যা, আমরা এখানে বসে আছি, আমরা অল্প একটু পর ঢুকবো, আর এর মধ্যে তুই এখান থেকে বেরোল তো ফুরিয়ে গেল। তাই বলে দাদু আস্তে আস্তে 1 পা 2 পা করে শ্মশানের দিকে রওনা দেয় এবং যাইতে যাইতে যখন শ্মশানের গেটের সামনে চলে যায় তখন কেমন জানি একটা হালকা
বাতাস সৃষ্টি হয়। এই বাতাসটা শরীর বয়ে চলে যায় এবং শ্মশানে যখন গেট পার হয়ে এক পা দেয় তখন মনে হয় আকাশের মেঘগুলো আরও জোরে জোরে দৌড়াতে শুরু করছে। দাদু কোনো কিছু পরক্ষা না করে একবারে সোজা আস্তে আস্তে করে যে ঘুরতে লাগলেন এবং প্রতিটা কবরের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে দেখতে শুরু করলেন দাদু এই শ্মশানের ধার দিয়ে। তখন সবাই বলে সবাই অপেক্ষা করতেছে দাদুর জন্যে এবং সময় এখনো হয়নি ওদের যাওয়ার জন্য। তখন দাদু ঘুরতে ঘুরতে এক সময় দেখে মনে হচ্ছে ওই শ্মশানের মধ্যে যখন হাঁটতেছে ওরই সাথে সাথেও কেউ যেন একটা হাঁটতেছে, এরকম অনুভব হচ্ছে। তখন হারিকেনের আলো কি দেখবে, তখন আস্তে আস্তে একটু এগিয়ে যাওয়ার পর দেখে মানে কে জানি মনে হয় ডাক দিল পেছন থেকে, দাঁড়া। তখন তাদের পেছনের দিক তাকালো এবং কাউকে দেখতে পেল না। আবার যেতে শুরু করলো। অল্প একটুর মধ্যে মনে হয় কানের কাছে এসে বলতেছে, আর যাস না। তখন দাদা একটু চমকে উঠলো এবং পেছনের থেকে দেখে একটা অবয়কের মতো কি জানি দাঁড়িয়ে আছে। তখন দাদা ভাবলো এই অবয়বটা নাকি অন্য কোনো ছায়া। তখন স্পষ্টভাবে দেখার জন্য হারিকেনের আলো নিয়ে একটু পেছন দিক ঘুরিয়ে ওই অবয়কের দিকে, ওই ছায়াটার দিকে যেতে শুরু করলো। যখন আস্তে আস্তে ওই ছায়াটার কাছে যায় তখন অটোমেটিক মনে হচ্ছে ওই ছায়াটা মনে হয় পেছন দিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না কিন্তু ওটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটা ছায়া না, এটা কালো একটা কোনো অবয়ব দাঁড়িয়ে আছে। কিন্তু চাঁদের আলো হারিকেনের আলো কম, ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে এটা মানুষের মতো একটা গঠন। তখন আস্তে আস্তে এগিয়ে যাওয়ার পরে এগিয়ে যায়, ওইটাও এগিয়ে যায়, এগিয়ে যায়, ওটাও এগিয়ে যায়। হালকা ভয় পেয়ে গেল, মনের মধ্যে অটোমেটিক ভয় সৃষ্টি হলো। হঠাৎ করে পা মনে হয় কোথায় জানি আটকে গেল, থাকে না জঙ্গল বানাসি লতা পাতা, এরই মাঝে মনে হয় পাটা আটকে গেল, ধাম করে ওখান থেকে পড়ে গেল। যাওয়ার পরে হারিকেনের যে গ্লাস কাঁচের থাকে, ধাম করে গ্লাসটা ভেঙে গেল, হারিকেনের তলাটা খুলে গেল এবং ওই মুহূর্তে আগুন ধরে গেল তেলের মাঝে। আগুন যখন দগ দগ করে জ্বলতে শুরু করলো, এরই মাঝে দেখে তার হাত পায়ে মনে হয় কে জানি মারতে শুরু করলো। দাদু বুঝতে পারলো ওর সাথে ভয়ানক কিছু ঘটনা ঘটতে চলেছে। তখন তিনি কি করবে কিছু বুঝতে পারে না। তখন আবার দাঁড়াচ্ছে কষ্ট করে। তখন চারিদিকে মনে হয় শুধু কালো অবয়ব আর অবয়ব। দাদুকে ধরে যখন উপর দিকে একটা ফিকে মেরেছে তখন ধাম করে পড়েছে, আর ওই পড়াটা পড়ছে একটা জঙ্গলের মাঝে। তখন জঙ্গল থাকার কারণে কোনো ক্ষতি হয়নি, কিন্তু ভয়ে ওখানেই অজ্ঞান হয়ে গেছে। আসে না। তখন তাদের বন্ধু চলে আসে, আসার পর দেখে হারিকেনের আগুন জ্বলতেছে। যায় সবাই মিলে খুঁজতে বের হওয়ার পরে এক সময় ওই শ্মশানের পাশেই দাদুকে খুঁজে পাওয়া যায়। সবাই মিলে বাড়িতে নিয়ে আসে এবং অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পরের দিন সকালে জ্ঞান ফেরার পরে দাদুকে সমস্ত কিছু প্রশ্ন করার পর দাদু সমস্ত কিছু খুলে বলে এবং দাদুর তারপর থেকে গায়ে জ্বর আসতে শুরু করে। ওই রাতটা কেটে যায় এবং পরের দিন সারাদিন বাসা থেকে বের হতে পারেনি। পরের দিন ঠিক রাতে 9টা থেকে 10টার দিকে হঠাৎ করে একটা শব্দ চলে আসে। দাদুর বাবা মা বাসা থেকে বাইরে বের হওয়ার পর দেখে পা দিয়ে টিউবওয়েল ছিল, টিউবওয়েলের হ্যান্ডেল পা দিয়ে ঝোঁকাচ্ছে আর মুখ দিয়ে পানি খাচ্ছে। এই দৃশ্যটা তার বাবা দেখে অবাক হয়ে গেলেন। আমার দাদুর চাচা বাবা সবাই বের হওয়ার পর দেখে এই ঘটনাটা দাদুই বলতেছে, কিন্তু দাদু শুনেছে তার মায়ের মুখ থেকে। দাদুর তখন জ্ঞান ছিল না। তখন বলে গরুর গোয়ালে গরু আছে, গ্রামের মানুষ ঠিকভাবে গরু পালন করত। তখন গরুর রুমে যাওয়ার পর গরুর পায়ে একটা কামড় বসিয়ে দেয়। তখন সবাই মিলে আটকানোর চেষ্টা করার মাঝে হঠাৎ করে দেখে ওই আমার দাদুর চাচার হাতে একটা কামড় মেরেছে। আর এমন জোরে কামড়টা মেরেছে, মারার পরে ওই যেখানে কামড় মেরেছে সেখান থেকে গোস্ত পর্যন্ত উঠে চলে গেছে। এইসব কিছু দেখে আমের গাছের সাথে বেঁধে রাখার পরে
দুটো হুজুর আসে একটা হুজুর আসার পরে বাড়ির গেট থেকে এক পা দেওয়ার পরে যখন দেখে আমি সাথে সাথে বেরিয়ে রাখছে, তখন ওখান থেকে ভয়ে চলে যায়। তারপরে আসে একটা ওঝা, তারপরে আসে একটা হুজুর। আসার পরে গেট থেকে একটা পা দেওয়ার সাথে যখন দাদুকে চোখে পড়ে, তখন ভয়ে আতঙ্কে ওখান থেকে মানে পালানোর চেষ্টা করে এবং যাওয়া পারলে মনে হয় বাসে। এরকম হওয়ার পরে চাচা সিদ্ধান্ত নিল ওই দুই হুজুর ওঝা কেন চলে গেল এটা জানার জন্য তাদের বাসায় চলে যায়। যাওয়ার পরে ওই হুজুর ওঝা ওরা সবাই বলতিছে, ওটা আমেরিকার সাথে বেঁধে রাখছেন, এটা আপনার ভাতিজা না, এটা একটা এমন একটা বিশ্রী চেহারা এবং ভয়ঙ্কর, মানে আমরা দেখতে পাচ্ছি ওটা মানুষ না। এই ভয়ে আমরা চলে যাচ্ছি, আর ওখানে গেলে ওখানে আমাদের ক্ষতি করবে এবং আমাদের মেরে ফেল দেওয়ার মানে সিদ্ধান্ত নিয়েছে এখানে, এই জন্য ওখানে থাকিনি আর কি, চলে যাচ্ছি। এই কথা বলার পরে তখন বলতেছে তাহলে তো অবশ্যই চিকিৎসা করতে হবে, এরকম করে জাগ ডাকে তাই চলে যায়, জাগ ডাকে তাকে চলে যায়। এইদিকে মনে অবস্থা আরও করুণ দশা হয়ে গেছে। তখন 3 দিন পর একটা রাত আসে, ওই রাতটা আরও ভয়ানক হয়ে যায়। তখন বাড়ির টিনের ওপর ধাপ ধুপ করে শব্দ হয়। সবাই যখন বাড়ি থেকে বের হয় তখন দেখে ওপরে কে জানে হাঁটতেছে ভয়ানক চেহারার মতো। তখন কিছু বুঝতে পারে না কি করবে। এরই মাঝে তাদের সন্তান নেই, তাদের সন্তান ঘরের মধ্যে নেই। খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে দেখে গরুর ঘরের মধ্যে কেমন যেন একটা শব্দ হচ্ছে। চলে যায় তারা গরুর গেটের সামনে। ওই গোয়ালের সামনে যাওয়ার পর দেখে একটা গরুকে মেরে ফেলে দিয়েছে। আমার দাদু গরুকে মেরে ফেলে দিয়েছে। মেরে ফেলে দেওয়ার পরে দাদু আস্তে আস্তে করে মাংস ওখানে তুলতিসার খাচ্ছে। এসব দেখে কি মানুষ ঠিক থাকা পারে? সবাই অবাক। তুলে নিয়ে আসার পরে কি করবে কিছু বুঝতে পারে না। খোঁজাখুঁজি করার পরে যেই হুজুর যেই কবিরাজ আসে তাই ভয় খেয়ে চলে যায়, কেউ চিকিৎসা করার জন্য রাজি হয় না। তখন এরই পরে একটা হুজুরকে খোঁজ পাওয়া যায়। ওই হুজুরকে সব কিছু খুলে বলার পর হুজুর বলে ঠিক 7 দিন পর আমি যাব, আমি এর চিকিৎসা করব, কোনো সমস্যা নেই। তো হুজুর এই আশ্বাস দেয় এবং 7 দিনে বাড়িতে অনেক কিছু ঘটনা ঘটে যায়। বাসা থেকে বের হতে যেতে শুরু করে, একে কামড় মারে, উল্টাপাল্টা মানে কাম বেশি করে। এই মানুষের ছাগল এবং মুরগি ছিল, মুরগিগুলো ধরে টান মেরে তার রক্ত খাইতে শুরু করে এবং বাড়ির টিনের ওপর ধামধুম শব্দ শুরু হয়। তারপরে ঠিক 7 দিনের মাথায় ওই হুজুরটা চলে আসে বাসায়। আসার পরে ওই হুজুরের সাথে চলে আসে আরও 4টা মানে হুজুর কবিরাজ, সবাই মিলে এখানে আসে। আসার পরে ঠিক রাত সন্ধ্যার দিকে বড় করে একটা বৃত্ত দাগায়। ওই বৃত্তর মাঝে আরও 4টা বৃত্ত দাগায় এবং এই আমার দাদুর বাবাকে বলে একটা কালো খাসি, কাফনের কাপড় এবং আরও কিছু কিছু জিনিস আনতে বলে। তখন দাদু সমস্ত কিছু অ্যারেঞ্জ করার পরে সমস্ত কিছু আনার পরে ভেতরে যে 4টা বৃত্ত, ওই বৃত্তর একটা থাকে আমার চাচা মানে আমার দাদু, একটায় থাকে কাপড়, একটায় থাকে খাসি এবং আরেকটা থাকে ওই ওঝা এবং মানে হুজুর। এবং আরও যে হুজুরের সাথে 4টা সৈনিক আছে মানে হুজুর আছে, ওই হুজুরগুলো ওই বৃত্তর মাঝে পুঁই ধারতে বসে যায়। রোকেয়া করতে শুরু করে, দোয়া দরুদ পড়তে শুরু করে, পরে আর ফু দেয়। ক্ষণিকের মধ্যে কি জানি ধুলার মতো যখন কোরআন তেলাওয়াত পড়ে আমার দিকে ফিকিয়ে দেয়, তখন আমি নাকি ঝাঁকি দিয়ে উঠি এবং অস্থির হয়ে উঠি। ওঠার পরে আমি হঠাৎ করে তখন বলি, রে হুজুর তুই আমাকে এখানে কেন ডাকলি বল। তখন হুজুর বলে, তুই এই ছেলেকে কেন মানে আসর করলি, কেন ডিস্টার্ব করতেছিস, কেন ক্ষতি করার চেষ্টা করতেছিস। তখন ওই জিতটা বলে, আমি এক ধরার মতো, একে আসর করার মতো, ওর পিছনে লাগার মতো আমার কোনো ইচ্ছাই ছিল না। আমি বসে থেকে যেখানে সাধন করি, যেখানে বসে থাকি, একদিন উনি যে আমার সব কিছু ভঙ্গ করে দিয়ে যাচ্ছে এবং আমার ওখানে যে ব্যাঘাত ঘটাছে এবং আমার ডিস্টার্ব করছে, আমার সমস্ত জায়গা নষ্ট করছে। এই জন্য আমি ওর সাথে আছি এবং আমি এখন ওরই দেহের সাথে মিশে গেছি। আমি একে নিয়ে তারপরে যাব, তার আগে এখান থেকে যাব না, কেননা ওর দেহ এখন আমার দেহ। তখন হুজুর বলে, দেখ উনি দেখে শুনে এই কাজ করেনি, ওর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিয়ে এখান থেকে চলে যা। তখন যাওয়ার জন্য রাজি হয় না, বলে তুই আমায় কিছু করতে পারবি না। তোর মতো 4-5টা হুজুর, 4-5টা কবিরাজ আসার পরে শুধু আমাকে এক নজর দেখার পরে ভয়ে পালিয়ে গেছে, আর তুই আমাকে কি করবি। তখন হুজুর বলে, সবাই এক না, তুই হয়তো
তার পাল্লাত পড়িসনি। দোয়া দরুদ কোরআন তেলাওয়াত পড়তে শুরু করে। পড়তে এক সময় এক পর্যায়ে চিৎকার করে উঠতে থাকে এবং হুজুর এবং ওই জিনের সাথে লড়াই শুরু হয়। হুজুর যখন এরকম করতে তখন এক সময় ওই যাওয়ার জন্য রাজি হয় না। তখন কি জানি হয়ে কালো ধোঁয়াটা চলে আসে একটা খাসির মাঝে। ওই খাসির মাঝে যখন কালো ধোঁয়া আস্তে আস্তে খাসির মাঝে চলে আসে, তখন আমার ওই হুজুরটা চাচাকে বলে ওই কাপড় দিয়ে খাসিকে ঢাকিয়ে দেন তাড়াতাড়ি। তখন ওই কাপড় দিয়ে ওই খাসিকে ঢাকিয়ে দেয় এবং এর মাঝে আমার দাদু অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ওই কাপড় দিয়ে ঢেকে দিয়ে খাসি দিল। খাসিটা নড়লো না, কিছুই করেনি, কিছুই করেনি। এর মাঝে ওই খাসিটা মুড়ে নিয়ে তখন বলতেছে ওই মোড়ানো কাপড় সহ ওই খাসিটাকে নিয়ে যে শ্মশানের কাছে রেখে আসবেন। আর শ্মশানের কাছে যখন রেখে আসবেন, আসার সময় পেছন থেকে অনেক ভয়ানক শব্দ, অনেক ভয় দেখানোর চেষ্টা হবে। মনে হবে আপনার পেছনে কিছু একটা আপনাকে ধরার চেষ্টা করতেছে। কোনো কিছু ভয় না করে সোজা চলে আসবেন আল্লাহর নাম নিয়ে। আপনারা আল্লাহর নাম নিয়ে এখনই চলে যান। তখন ওই হুজুরটা সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পরে চাচা, দাদা এবং দাদার বাপ তিনজনে এবং সাথে দুটা হুজুর দেয়, হুজুর নিয়ে যাওয়া শুরু করে। তখন ওই খাসিটা নিয়ে শ্মশানে কাজ চলে যায়। ঠিক শ্মশানের মাঝখানে খাসিটা রেখে সবাই একসাথে ঘোরার পর আস্তে আস্তে চলে আসে। আসার সময় ওরা অনুভব করে পিছনে মনে হয় ঝড় বয়ে যাচ্ছে, মনে হয় কি জানি শব্দ হচ্ছে, মনে হচ্ছে সবাই আসার চেষ্টা করতেছে এবং মারার চেষ্টা করতেছে। পেছন থেকে এসে ধরবে, বাঘ ভাল্লুকের শব্দ, পেছন থেকে ডাকের শব্দ। এরকম শোনার পরে হুজুর তো বলেই দিয়েছে পেছনে যতই কিছু হোক না কেন পেছনে কেউ তাকাবেন না। তখন তারা আস্তে আস্তে চলে আসে। আসার পরে ঠিক ওই এরিয়া থেকে চলে আসে বাসায়। আসার পরে তার আমার দাদুর জ্ঞান ফেরার পর আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।